তুই এইভাবে অবস্থা তুই রাখি তারা মেরে হাল দিবে রে, আমার কিছু করার থাকবে না রে, এই বলে তা আমাকে হাজতে নিয়ে চলে গেল। একটা মামলাতে দেখালো, ওখানে মেডিকেলে যায় দেখেন কি নির্মম নির্যাতন, আমাকে চিকিৎসা করা হয় নাই। ওই রুমেতে জেলখানাতে আমি জেল কোর্ট বিধান অনুপাতে আমি চিকিৎসা পাই, কিন্তু ওখানে টেলিফোন করে দিয়েছে আনোয়ার হোসেনগুলো যে কোনো চিকিৎসা করা হবে না, রাজশাহীতে নিয়ে যাওয়া হবে, উন্নত চিকিৎসা যেন না করে, ওই জন্য মারা যায়। আমাকে একটি ডাইক্লোফিন বড়িও দেয় নাই, আমার সম্পূর্ণ এই ব্লিডিং হয়েছিল, আমার পায়খানা দ্বারে লাঠি মারছিল, আমাকে আমার এই ভিতরে প্লাস দিয়ে করছিল, আমার এই গোস্ত এলে প্লাস স্ট্যান্ড ছিল, সম্পূর্ণ আমার এই হাত ভেঙছিল, আমাকে একটা ডাইক্লোফিন বড়িও ডাক্তার সাহেব দেয় নাই, বলে উগুরের হুকুম দেওয়া যাবে। এই পরবর্তীতে এর টাকা খান্ত সে হয় নাই। আমি যখন এত কিছু করার কষ্ট যখন বেঁচে গেলাম, বলে বাড়ালে আমার বাপ মায় ঘুমকে দেয়, এবং আমার বাবাকে নিয়ে চলে আসলে এই ভিটি ক্যাম্পে নিয়ে এসে টর্চার করা হয়, এবং 50,000 টাকা নিয়ে আমার বাবাকে ছাড়া দেয়। 80 বছর বয়স, দেখেন আমার বাবা এখন যা দেখেন চলতে পারে না, অসহায় পরিবার আমরা হয়ে গেছি। এবং এরা তো আলমগীর কবির বুলু এবং সানোয়ার খান্ত হয় নাই। তার পরবর্তীতে জামিনে যখন বাড়ানোর পরে আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে, বিভিন্ন কেসে জড়ানো হবে, তুমি যেন মুখ না খুললে কিন্তু তোমার অসুবিধা হবে। আমি মিডিয়াতে আমি যেতে পারি নাই, একটাই কারণ ছিল তখন, আমি যদি যাই তো আমার ক্রস ফায়ার দেবে। এর পরবর্তীতে আমি পলায়ার থাকছি দীর্ঘদিন, তত্ত্বাবধায়ক টাইমে আসা কি যেন আমি জানলাম যে তত্ত্বাবধায়ক সরকার আসছে যখন এমন একটা সুবিচার পাবো, কিন্তু আলমগীর কবির বুলু এদেরকে কিছুই হয় না। কি অদস্য শক্তি ছিল তাদের, তারা এলাকাতে আসা বলে দেখো হাসিনা জেলে, খালেদা জেলে, আমি বাড়াচ্ছি, আমি পিওর মানুষ, মাটির মানুষ আমি, এই বলে আর এলাকাতে আসা বলে, আর আমাকে ডাইরেক্টলি বলে তুমি যদি মুখ খোলো তোমাকে মারা হাল দেওয়া হবে, ক্রস ফায়ার দেওয়া হবে। আমি ভয়ে চলে যাই রাজশাহীতে, এবং রাজশাহী যাওয়ার পরে ওখানে মানবাধিকার ছিল তখনকার বিআরটিসি আকরাম ভাই, এখন বর্তমানে এমপি, সে আমাকে চিকিৎসা করে, ঢাকা দিনা যায় ভাইয়ের স্বর্ণাপূর্ণ হয়ে আমাদের চিকিৎসা করে, ইসরাফিল আলম এমপির সহযোগিতা স্বর্ণাপূর্ণ হই, এবং সে আমাকে চিকিৎসা করে। চিকিৎসা করার পর আমাকে মানে বলে যে যদি কোনোদিন নির্বাচিত হই তাহলে আর যথাযথ প্রমাণ সাপেক্ষে বিচার করা হবে। সেই আশায় আজকে আমি আপনাদের সম্মুখে আসছি। আমার একটাই প্রশ্ন, এই যে জঙ্গিবাদের মনহতা এবং সন্ত্রাসীর মূল গোড়াই হচ্ছে আলমগীর কবির এমপি এবং আনোয়ার হোসেন বুলু, এই সানোয়ার, এই আলফারুক জেমস, এরাই হচ্ছে রায়নগরের প্রধান জঙ্গির হতা, এবং এরা যদি বিচার সম্মুখীন না করা যায় এই এলাকা থেকে কোনো দিনও এই সন্ত্রাস জঙ্গি উচ্ছেদ করা যাবে না। ওরা ক্ষান্ত হয় নাই, ক্রস ফায়ার দেওয়ার অনেক চেষ্টা করছিল এবং বিভিন্ন মিথ্যা মামলা ধরে রাখছিল। আমি দীর্ঘদিন কারাগারে আছি, আমার ভারসাম্য নাই, আমি এখন আর চোখে দেখতে পাই না, এবং বিভিন্ন শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে আমি পঙ্গু। এবং এই মুহূর্তে ওরা আজকে যে আমি করলাম, এরপরে মেরাল দিবে, আমি মরার কোনো ভয় করি না, যেহেতু আমি 17 দিনই দেখছি, আমি বলবো আতে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এলাকার জনগণ এবং দেশের জনগণ জানুক জঙ্গিবাদের আড়াল কারা। ক্যাম্পে যে আসছি, এই যে টর্চার করছে, এখানে যে গরু রান্না হয়েছিল, গরু ওখান থেকে নিয়ে আসে এখানে জবাই করে এখানে অল টাইম মানে গরুর মাংস জাল হচ্ছে, সেখানে আমাকে আগুনের মধ্যে বসা রাখা উহুর থেকে তাপ হচ্ছে এই দৃশ্য। আর ওই ক্যাম্প ওখানে একটা খেজুর কেন্দ্র নির্মমভাবে মারা হয়েছে, ওই রুমে বাচ্চাকে নিয়ে যা আমার সাথে লাশের সাথে একটি রাত বেঁধে রাখা হয়েছিল। এই সমস্ত দৃশ্য ভাষায় আমার চোখে ভাষা উঠছে, এবং আমি এখন মানে অস্বাভাবিকতা, এই যে আচরণ, এই যে নির্যাতন এরা করছে, এরা খেজুরের মতো একটা সাধারণ মানুষকে যে আলমগীর কবির এমপি এবং আলফারুক জেমস, আনোয়ার হোসেন বুলু আসা যে নির্মমভাবে নির্যাতন করছে। সাবের মেম্বার বিলপালসা গ্রামের রকেট, বানিয়াপাড়ার মমতাজ জামাতের আমির ছিল, ছিল থানা কি যেন ছিল, লেবু এরা আসে বাংলা ভাই, এবং তখনকার এই ইনচার্জের দায়িত্ব ছিল সানোয়ার টোটাল টাইম মেনটেন করতো। রায়নগর থানার যত জিএমপি ক্যাম্প ছিল এর প্রধান হতাই ছিল সানোয়ার। ভরে নিয়ে গেছিল রাতে। আগনা ক্যাম্পে ছিল খাবি শেখের ছেলে হেলাল ছিল, হবি ছিল। এটার আমি প্রকৃত মানে বিচার চাই। এটা মূলত তৎকালীন জোট সরকার, সাম্প্রদায়িক জামাত প্রভাবিত জোট সরকারের সরাসরি তত্ত্বাবধানে সৃষ্ট একটা বাহিনী, যাদের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক শক্তি, গণতান্ত্রিক শক্তি এবং মানবতাবাদী শক্তিকে ধ্বংস করে একটা তালেবান স্টাইলে এই জনপদে একটা সাম্প্রদায়িক শক্তি প্রতিষ্ঠিত করা। এবং সেই কাজ করতে গিয়ে তারা এলাকার সর্বহারা দ্বারা নির্যাতিত নিপীড়িত মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে সর্বহারা বিরোধী অভিযানের নামে তারা এখানে প্রকাশ্য দিবালোকে তৎকালীন প্রশাসনিক যন্ত্রের সহায়তায় নরহত্যা,
লুটতরাজ, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, এমনকি মাদ্রাসার মতো জায়গাতে আমার মা বোনদের ধর্ষণের অমার্জনীয় অপরাধ করতেও তারা দ্বিধাবোধ করে না। আপনারা সবাই জানেন, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে এলাকার জনগণের সেন্টিমেন্টকে, তাদের প্রত্যাশাকে অবশ্যই আমার গুরুত্ব দিতে হবে। এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করে আমি সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে পারি না। সেই জন্যই আমি মহান জাতীয় সংসদে ৭১ বিধিতে আমি এই জঙ্গি বাহিনীর, বাংলা ভাই বাহিনীর যারা গডফাদার, যারা নেপথ্যে থেকে এই বেআইনি বাহিনীকে দিয়ে মানুষ খুন, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি করেছিল, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি উপস্থাপন করেছি। আপনারা আরও জানেন, জাতির জনক বঙ্গবন্ধু রক্তের এবং আদর্শের উত্তরসূরি দেশরত্ন শেখ হাসিনা এই জঙ্গিবাদের প্রধান টার্গেট। তিনি নিজেও এই জঙ্গিবাদের মূল উৎপাদনের জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা বেগম প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, গডফাদারদের খুঁজে বের করুন। আমিও এলাকার জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই জেএমবির সাধারণ কর্মীদের বিচারের আওতায় এনে জেএমবির এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে এই জাতিকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। এই জেএমবির ট্র্যাজিক নাটকের যারা রচয়িতা, যারা পরিচালক, যারা পরিবেশক, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তারা আজও ধরাছোঁয়ার বাইরে। আর যারা অভিনয় করেছিল, সেই শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, সানি সহ তাদের ফাঁসি হয়েছে, উনিকে জেলখানায় আছে, উনিকে এখনো ঘুরে বেড়াচ্ছে। এই অভিনেতাদের শায়েস্তা করে আপনার এই জেএমবি নাটকের অবসান করা যাবে না। এই নাটকের যারা রচয়িতা, যারা নির্দেশক, পরিচালক, তাদেরকে ধরতে হবে। জেএমবির ফ্যাক্টরিতে চাবি দিতে হবে। জেএমবির কারখানা যদি আমরা বন্ধ করতে না পারি, জেএমবির গডফাদার যারা আছে তাদেরকে যদি আমরা শায়েস্তা করতে না পারি, আমরা এই জঙ্গিবাদের হাত থেকে এই জাতিকে আমরা রক্ষা করতে পারবো না। এই স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে আমরা রক্ষা করতে পারবো না। আমি তাই এই জেএমবি বাহিনীর, জঙ্গিবাদ বাহিনীর পদচারণার যে মূল জনপদ, এই সেই এলাকার সংসদ সদস্য হিসাবে আমি সরকারকে অনুরোধ করব, সকল ধরনের শৈথল্য এবং উদাসীনতার ঊর্ধ্বে উঠে দৃঢ়ভাবে, কঠোরভাবে এই জঙ্গিবাদের যারা গডফাদার, তাদেরকে খুঁজে বের করুন। তারা যত বড়ই হোক না কেন, যারা পুলিশের দায়িত্বে ছিল, যারা রাজশাহী রেঞ্জের দায়িত্বে ছিল, যারা থানার দায়িত্বে ছিল, সেই সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ ফোর্সদের আপনারা জিজ্ঞেস করুন, কাদের নির্দেশে, কাদের দিক নির্দেশনায় তারা এই জেএমবি বাহিনীকে অনুগামী বাহিনী হিসাবে তারা সাহায্য করেছিল। সামনে বাংলা ভাইয়ের গাড়ি আর পিছনে হলো পুলিশের গাড়ি। বাংলা ভাই এবং তার ক্যাম্পকে পুলিশ পাহারা দিয়ে এইসব ঘটনা ঘটাতে সহযোগিতা করেছে। আর আপনারা দেখবেন, যে কয়টা ক্যাম্প আত্মারা রায়নগর হয়েছে, প্রত্যেকটা ক্যাম্পের পাশে একটা করে পুলিশ ক্যাম্প ছিল। সেই পুলিশ ক্যাম্প জনগণের সুরক্ষা, নিরাপত্তা দেয় নাই। এই পুলিশ ক্যাম্প তৎকালীন জেএমবির ক্যাম্পকে তার নিরাপত্তা দিয়েছে এবং সুরক্ষা দিয়েছে, যেন জনগণ বিক্ষিপ্ত হয়ে এদের উপর কোনো অত্যাচার বা হামলা করতে না পারে। তাহলে পুলিশের দায়িত্ব, অপরাধীদের রক্ষার দায়িত্ব কেন পালন করলো? কার নির্দেশে করলো? সেই সময় সরকার ছিল, দেশের সংবিধান ছিল, সংসদ ছিল, গণতন্ত্র ছিল, তারা কেন কাজ করলো না? এই বিষয়গুলো খুঁজে বের করলে আর কিচ্ছু লাগবে না। খালি পুলিশ অফিসারদেরকে আর প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেই ইনশাল্লাহ বের হয়ে যাবে কারা এটার সাথে জড়িত ছিল। আমি বিচার চাই এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে একটা সরকার রাষ্ট্র সন্ত্রাসের মাধ্যমে যাদেরকে খুন করেছে, যাদেরকে বাড়িহারা, গৃহহারা করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অনুরোধ জানাতে চাই। কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে একটা সরকার যাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের পুনর্বাসনের দায়িত্ব অবশ্যই এই সরকারকে গ্রহণ করতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা সম্ভব নয়।